অনেক প্রত্যাশা, অনেক আশা, জনগণের প্রত্যাশার পাল্টাও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে একটি দল যাত্রা শুরু করলো। এই যাত্রাটা বা এই আত্মপ্রকাশটা কেমন হলো? সামনের কি চ্যালেঞ্জ বা সম্ভাবনা দেখছেন? প্রত্যাশা তো আমার ছিল, অনেকেরই ছিল। আমার সঙ্গে যাদের সঙ্গে আলাপ করেছি সবারই, অনেকেই দেখলাম সবাই চায় যে একটা রাজনীতিতে একটা নতুন কিছু আসুক। কারণ আগে যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের দেশে ছিল সবই তো মোটামুটি একই মুদ্রার এপিট ওপিট। আমরা প্রধান যে রাজনৈতিক দলগুলো দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুটোকেই প্রধান মনে করি যারা ছিল সারা দেশে, তাদের তো একই রকম, একই ধরনের চরিত্র। তো তার বাইরে যারা ভোটার, যারা সাধারণ মানুষ, যারা তাদের জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল বলে আমার কাছে মনে হয় নাই কখনোই। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা বিকল্প দল আমরা চেয়েছি, এবং সেটার শক্তিশালী মানুষের মধ্যে এই দলটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, এরকম দল তো আমরা চেয়েছি। তো সেরকম দল এটা হতে পারুক, এটা তো এই প্রত্যাশা আমার শুরু থেকে আছে। আমি এই দলটাকে নিয়ে আশাবাদী হতে চাই। সেই সঙ্গে মনে করেন আজকে যেভাবে উদ্বোধন হলো, কিছু কিছু জায়গায় আমার একটু আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেগুলি নিয়ে হয়তো আলোচনা তো হবেই, আমি পরে বলবো। তবে যে জিনিসটা হলো যে সবাই কি এই দলটাকে কিভাবে নিচ্ছে, অথবা এই দলটাকে অ্যাকচুয়ালি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সরকারের সঙ্গে এই দলটার সম্পর্ক কতটা দৃঢ় আছে, সরকারকে এই দলটাকে সাহায্য করছে কিনা নানাভাবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আছে। এই দলটার জন্য সামনের দিনগুলোতে আমি দু একজনের বক্তব্য শুনলাম, আমার কাছে ভালো লাগছে, আমি অস্বীকার করব না। যেমন হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তারা কেন স্বপ্ন দেখতে পারবে না যে সে দেশের একদিন প্রধানমন্ত্রী হবে। আমাদের প্রচলিত রাজনীতিটা নাই, একদমই নাই। আমাকে ওই বংশে জন্মগ্রহণ করতে হবে, ওই পরিবারে জন্মগ্রহণ করতে হবে, না হলে আমার কোনো চান্স নাই। এই যে একটা ধারণা প্রচলিত, এই ধারণাটা তো খুবই মারাত্মক। গণতন্ত্রের জন্য এর চেয়ে ক্ষতিকর ধারণা আর হতে পারে না। যদি আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়াতেও দেখি, শ্রীলঙ্কাও দেখি, এগুলি চলে, বাট এটা উচিত না। দিস ইজ নট ডেমোক্রেসি। তো এই ধরনের একটা চিন্তা যখন ওনারা করছেন, এবং করাই স্বাভাবিক, কারণ এরা সবাই তো কোনো আপনার রাজবংশ থেকে আসে নাই। সবাই বিচ্ছিন্নভাবে স্টুডেন্ট, তারা তারা আসছে, এবং এখানে অনেক আপনার সাধারণ ঘরের ছেলে মেয়েরাও আছে। কাজে তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমি অবশ্যই আশা করি, এবং তারা যদি এটা বাস্তবায়ন করতে পারে, আমি মনে করি আমাদের দেশ একটা জগদ্দল পাথরের হাত থেকে রেহাই পাবে, আমাদের রাজনীতিগুলো। এটা হওয়া আমার জন্য প্রত্যাশিত, আমি এটা চাই। আমি পরিবারতন্ত্র পছন্দ করি না, আমি মনে করি সবারই সমান সুযোগ থাকা উচিত। এগুলো আমার কাছে আমি ভালো লাগছে। আবার নাহিদ ইসলাম বলেছেন যে ভারতপন্থী পাকিস্তানপন্থী কিছু চাই না। এই দুটো যখন বলেন তখন আমার ভালো লাগে। আবার দ্বিতীয়ত, ভারতপন্থী কারা? আমরা তো জানি এইগুলো। ভারতপন্থী মানে আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ চায় না। পাকিস্তানপন্থী কারা? এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু ক্লিয়ার না আসলে পাকিস্তানপন্থী কারা। জামাত হতে পারে, যদি জামাত ছাড়া তার কাউকে পাকিস্তান, বিএনপি পাকিস্তানপন্থী দল, এটা আমার কাছে মনে হয় না। তাহলে তাহলে পাকিস্তানপন্থী কারা? আচ্ছা, পাকিস্তানপন্থী ভারতপন্থী নাই, তাহলে চীনপন্থীর ব্যাপারে কি হবে, বা আমেরিকা অথবা আমেরিকাপন্থী ব্যাপারে কি হবে? এগুলো কি থাকবে নাকি থাকবে না? এটা কি হওয়া যাবে কি যাবে না? যে এটা আমার কাছে খুব একটা খণ্ডিত স্টেটমেন্ট মনে হয়েছে, যে আরও ডিটেলে আরও, অথবা সংক্ষেপে একটা বলে দিলে হয়তো, আমরা কোনো বিদেশি প্রভুর অথবা বিদেশি কোনো শক্তির পন্থী হতে চাই না। কিন্তু তারা তো টোটাল ভাবেই বলেছে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি। তাহলে ওইটুকু উচ্চারণের দরকারটা কি? ভারত পাকিস্তানের নাম উচ্চারণের দরকারটা কি? ওটা তো একটা কথা বললেই তো হয়ে যায়, তাই না? এটা 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 ভালো। তারপরে আমি বলবো এগুলি হয়তো ধীরে ধীরে আরো পরিশীলিত হবে, এগুলো হবে। কিন্তু সব মিলিয়ে এই আজকের প্রোগ্রামটার ব্যাপারে আমার একটা বড় প্রশ্ন আছে, এটা আমি শেষ দিকে করি। যেই প্রসঙ্গটি মাসুদ কামাল ভাই বললেন, তারা আশাবাদী হতে চান, কিন্তু কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সরকারের সহযোগিতা পাচ্ছে কিনা, এটি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। আপনার একটা লেখা পড়ছিলাম প্রথম আলোতে, আপনি লিখেছেন যে কিংস পার্টি গঠনের বাস্তবতা দেশে নেই, এটি একটু বলবেন। আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। ভারতপন্থী তিনি ক্লিয়ারই করেছেন যে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে, পাকিস্তানপন্থী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বা আমেরিকাপন্থী বা চীনপন্থী যারা রাজনীতি করে তাদের ঠাঁইটি কি বাংলাদেশে হবে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং মাসুদ ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যেটা বললেন যে
আমি একটা লিখেছি প্রথম আলোতে, সেটা হচ্ছে যে কিংস পার্টি গঠনের বাস্তবতা এই মুহূর্তে নাই। তার কারণ হচ্ছে যে এটা আমরা অনেক শুনতেছি, আমরা যখন থেকে রাজনৈতিক দল নিয়ে কাজ করছি তখন থেকে এই 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 কলের গান বেজে চলছে যে কিংস পার্টি হবে কিনা, কিংস পার্টি হবে কিনা, সরকারের সাথে সম্পর্ক কি। সরকারের সাথে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে সরকারের সাথে আমাদের সম্পর্ক আরও একটু আলগা হয়েছে। এই সরকারকে আমরা এখনো ওন করি, কারণ এটা তো সবার সরকার ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা এতদিন বলে এসেছি, সেখান থেকে আমরা খুব বেশি সরে আসছি না। কিন্তু সরকারি কোনো আনুকূল্য আমরা মানে যতটা কিনা এটাকে অ্যাজাম্পশন আকারে বা হাইপোথিসিস আকারে বলা হচ্ছে, কোথায় আমরা কতটুকু সরকারের সাহায্য নিয়েছি এটার ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক বলতে দেখি নাই যে এই যে ওরা এই কাজগুলো সরকারের সহযোগিতা নিয়ে করছে। বরং আমি আপনাকে বলতে পারি সারা দেশে আমরা মাঠ প্রশাসনের ক্ষেত্রে অনেক জায়গায় আগ বাড়িয়ে প্রশাসনের অসহযোগিতা পাচ্ছি। যেমন ধরুন নরসিংদীর কথা আমি বলতে পারবো, যেহেতু ওটা আমার এলাকা, আমি ওখানে কিছু কাজ করি। ওখানে একজন ওসি ছাত্রদের ব্যাপারে ছাত্রদেরকে আলাদা করে কোনো হেল্প করছেন তা না, তিনি ছাত্রদের ব্যাপারে একটু স্নেহ পরবশ ছিলেন। তাকে বদলি করা হয়েছে বিএনপি নেতার পরামর্শে বা বিএনপি নেতার চাপে, ওখানকার বিএনপি নেতার চাপে। এরকম শ্রীমঙ্গলে ওখানকার যিনি ওসি তিনি আসলে বিএনপি নেতার সাথে আতাত করে আমাদের লোকজনকে মামলা দিয়ে শ্রীমঙ্গল ছাড়া করে রেখেছেন। সারা দেশের পিকচার মোটামুটি একই। এগুলো আমি খুব বেশি পুনরুক্তি করতে চাই না, কারণ এগুলো আপনারা জানেন না, আমি এটা বিশ্বাস করতে চাই না। ডিসি, এসপি, ইউএনওরা কী ধরনের এটা আপনারা জানেন, অবশ্যই নিশ্চয়ই জানেন। ফলে আমাদেরকে যেটা হচ্ছে কি সব জায়গায় টলারেট করা হচ্ছে সর্বোচ্চ, খুব ওয়েলকামিং কিংবা আমাদেরকে আগ বাড়িয়ে কোনো হেল্প করছে। আপনি বিএনপির একটা মাঝারি পর্যায়ের নেতা কল করলে ওসি যেভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আর আমাদের একজন সমন্বয়ক কল করলে অনেক সময় চিনতে পারে না, বা হয়তো অনেক সময় ভুয়া মামলা দিচ্ছে সেটার ব্যাপারে গেলেও কোনো ধরনের হেল্প পায় না। আরও ব্রডার ওয়েতে কিংস পার্টি গঠনের বাস্তবতা আমি নাই এই কারণে বলেছি, কারণ হচ্ছে বিএনপি এবং অন্যান্য সিভিল সোসাইটির একটা অংশ এটাকে অনেক সময় 111-এর সাথে তুলনা করছে। বিএনপির থেকে আমরা প্রায় শুনছি যে -2 করা যাবে না। এখন যখন আপনি -2 বলেন তখন কি মুশকিল হয়, আপনি বলেন যে -1 অলরেডি ঘটে গেছে, মানে আওয়ামী লীগকে আপনি একটা ভিকটিমের মর্যাদা দেন আসলে, ঠিক আছে। এবং আপনি বলতে চান যে আমার সাথে একই ঘটনা ঘটতে যাচ্ছে, তো আপনি আওয়ামী লীগ এবং আপনাকে একই জায়গায় নিয়ে যান, একটা গণহত্যাকারী দল, এবং আপনি নিজেকে একই জায়গায় লোকেট করেন, সেটা আসলে ঠিক হয় না। এবং আরও ধরা যাক যে এই ছাত্র নেতাদের বা এই তরুণ নেতাদের, সবাই তো ছাত্র নেতাদের মধ্যে, তাদের এখনও যে পরিমাণ গ্রহণযোগ্যতা এবং যে পরিমাণ জনভিত্তি আছে, এত এবং যেভাবে তারা গত 4 মাস আপনাদের চোখের সামনে দল গঠনের প্রক্রিয়াটা আপনারা দেখেছেন, তারা কি প্রত্যেকটা ক্যাম্পেইন কিভাবে করেছে, জুলাই প্রক্লেমেশন নিয়ে, তারপরে যে আপনার চোখে নতুন বাংলাদেশ মানুষের কাছে গেছে, মানুষের ফিডব্যাক, এই গত 4-5 দিন ধরেও আপনারা প্রচার করলেন টেলিভিশনে এই দলের ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া কি, সেখানে আমরা মানুষকে দেখলাম যে মানুষ কিন্তু বলছে যে আসুক, তারা কি করবে আমরা দেখব, আমরা দেখতে চাই, তারা জনগণের পক্ষে থাকবে, এই হচ্ছে মানুষের আশা প্রত্যাশা। আজকেও সারাদিন যে মিছিলগুলো এসেছে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা, দেখেন এরা এই জেনারেশনটাকে বুঝতে হেল্প করবে আপনাকে। এরা এই দলের মিছিল এসেছে কিন্তু বলতেছে দলের নেতৃত্বকে কিন্তু এই করতে হবে, দলের নেতৃত্ব যদি এই করে তাহলে আমরা সমর্থন দেবো, নাহলে দেবো না। একটা স্লোগান আপনি পাবেন না নাহিদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, এই টাইপের, যেটা অন্যান্য দলের সাধারণত ব্যক্তিকেন্দ্রিক স্লোগান। পুরো স্লোগানটাই হচ্ছে আসলে কর্মসূচি ভিত্তিক স্লোগান। ফলে এই জেনারেশনের টেম্পারমেন্ট আলাদা, তাদের ধরন আলাদা, চিন্তা ভাবনা আলাদা, এবং তারা আসলে এই দলটাকে একটা আহত মানে হুইল চেয়ারে এসেছে, তাকে হুইল চেয়ারে নিয়ে আসতে হয়েছে, তিনি এসে বলছেন যে এটা আমাদের দল। তা আপনাদের এই ইমোশনটাকে বোঝা উচিত তাদেরকে, এটা সবাইকে শিখিয়ে দিয়ে পড়ে আনা হয়েছে, ব্যাপারটা একদমই তা না, ঠিক আছে। ফলে আমি মনে করি যে কি এত বিপুল জনভিত্তি নিয়ে কিংস পার্টি গঠন করার কোনো বাস্তবতাই নাই, এবং এই সরকার তো কোনো আসলে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী সরকার না যে তাকে আসলে নিজের ক্ষমতাটাকে বৈধতা দেওয়ার জন্য একটা কিংস পার্টি গঠন করে পাতানো একটা নির্বাচন দিয়ে ইলেকশনে যেতে হবে, এবং সেখানে সংসদের মতো একটা পাতানো দামি সংসদে আসলে ওই যে গত যে সরকারটা ছিল যেটা তার ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, সেটাকে তাকে আসলে বৈধতা দিতে হবে। এই ধরনের বাস্তবতা আমরা নাই। এবং এই উপদেষ্টাদের একজনেরও এখন পর্যন্ত পলিটিক্যাল অ্যাম্বিশন পরবর্তীতে তারা মানে বোঝা যাচ্ছে না তাদের মুভে।